যেটা বলছিলাম যে এই কবিতার যেটা আর একটা থিম সেটা হচ্ছে কি মিস্টিসিজম, অর্থাৎ রহস্যবাদ। এখন এই কবিতায় কবি আশা রাখছেন নাকি নৈরাশ্যতা রাখছেন সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। প্রথম স্ট্যান্ডা বর্তমান পৃথিবীর যে অবস্থা কবি দেখছেন সেটাকে বর্ণনা করেছেন। কবি দেখেছেন যে ফ্যালকনারের আদেশ আর মানছে না, অর্থাৎ সে যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে অসীমের মধ্যে। তার যে স্রষ্টা, সেই স্রষ্টার আদেশ সৃষ্টি আর মানছে না। তারপর দেখতে পাচ্ছিলাম দুনিয়া জুড়ে মেয়ার এনার্কি অর্থাৎ নৈরাজ্য ছড়িয়ে পড়ছে। থিংস ফল অ্যাপার্ট, জিনিস সমস্ত কিছু যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, কেউ কারোর উপর কোনো কন্ট্রোল রাখতে পারছে না, যা ফলস্বরূপ গোটা দুনিয়া জুড়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছিলাম যে ইনোসেন্স বা নিষ্পাপতা কি হচ্ছে না ডুবে যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্য থেকে আস্তে আস্তে নিষ্পাপতা হারিয়ে যাচ্ছে, মানুষ বড় নিষ্ঠুর হয়ে পড়ছে। এবং যারা বেস্ট তারা অল কনভিকশন অর্থাৎ তাদের যে সমস্ত বিশ্বাস সব হারিয়ে ফেলছে। এবং যারা ওর্স্ট অর্থাৎ যারা এই দুনিয়ার সব থেকে খারাপ তারা আস্তে আস্তে প্যাশনেট ইন্টেন্সিটির সাথে এই দুনিয়াতে রাজ করছে, অর্থাৎ যা কিছু ভালো ছিল তা দমিত হচ্ছে এবং দুনিয়ায় যা কিছু খারাপ তারা মাথা চাড়া দিয়ে উঠছে এবং চারিদিকে যেন রক্তের ঢেউ বয়ে যাচ্ছে, অর্থাৎ গোটা দুনিয়া জুড়ে যেন একটা অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা কবি দেখতে পাচ্ছে। এবার এই দৃশ্য দেখার পর কবির কি প্রতিক্রিয়া? প্রথম 8টা লাইনে কবির দৃশ্য দর্শন, পরের 14টা লাইন, বলেছিলাম টোটাল 22টা লাইন, এই 14টা লাইনে কবির কি আশা নিরাশা বা কবি কি সম্ভাবনার কথা বলছেন সেটা নিয়ে আলোচনা করা হবে। বইটা খেয়াল করব, আমি এখানে টেক্সটও শেয়ার করেছি, প্রত্যেকে ভালো করে লাইন ধরে ধরে বুঝবে। আবারও বলছি, মানে নিজের কাছে বিষয়টা ক্লিয়ার থাকতে হবে আমি কি পড়ছি। সেকেন্ড স্ট্যান্ডের ফার্স্ট লাইনই অর্থাৎ লাইন নাম্বার 9-এ কি বলা হচ্ছে? Surely some revelation is at hand, surely the second coming is at hand. সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইনে প্রথমে কবি বললেন সিওরলি, নিশ্চিতভাবে, সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ কিছুর একটা বহিঃপ্রকাশ অবশ্যই আমাদের হাতে রয়েছে, অর্থাৎ কিছুর একটা বহিঃপ্রকাশ ঘটতে চলেছে এবং কবি এই বিষয়ে শিওর। পরের লাইনে তিনি যে আরও বেশি স্পেসিফিকলি শিওর, অর্থাৎ কিসের আগমন ঘটতে চলেছে সেটার জন্য দ্বিতীয় লাইনটা আবার লিখলেন সেমভাবে, শিওরলি, নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। প্রথম লাইনে তিনি বললেন যে কিছু একটা আমাদের হাতে আছে, দ্বিতীয় লাইনে অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ডের দ্বিতীয় লাইনে সেটা পরিষ্কার করে দিলেন কিছু একটাটা কি, সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন আমাদের হাতে রয়েছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে গেল যে সেকেন্ড কামিংটা কার? প্রথম দিন তো আমরা পড়েছিলাম সেকেন্ড কামিং শব্দটা একটা বিবলিক্যাল অ্যালিউশন, বাইবেল থেকে নেওয়া। সেকেন্ড কামিং এর অর্থ জেসাস ক্রাইস্টের আগমনের কথা বলা হয়েছিল, দ্বিতীয় আগমন। জেসাস ক্রাইস্ট প্রথমবার এসেছিলেন সেই 2000 বছর আগে, আজ থেকে 2026 বছর আগে তার প্রথম আগমন ঘটেছিল। এবং ইয়েটস বিশ্বাস করেন বা ক্রিশ্চিয়ান বিলিভ প্রত্যেক 2000 বছর অন্তর অন্তর ধর্মের এই যে চক্র সেটা পরিবর্তিত হয়, ধর্মের পাপের ঘরা পরিপূর্ণ হয় এবং সেই পাপের ঘরা ধ্বংস হয়ে পুনরায় ধর্মের প্রতিষ্ঠা হয় নতুন করে। এটা ক্রিশ্চিয়ান বিলিভ। তাই ইয়েটস আশা করছেন যে সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে এবং আমাদের হাতে নিশ্চিতভাবে একটা আগমন আছে এবং সেই আগমনটা সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, দ্বিতীয় আগমন। কোনো ক্রমে এই শব্দগুলো যখন আমার মুখ থেকে বের হয়েছে, when a vast image out of spiritus mundi troubles my sight, কবি বলছেন আমি মুখ দিয়ে কোনো ক্রমে উচ্চারণ করেছি সেকেন্ড কামিং, ঠিক তখনই একটা বিশাল বড় মূর্তি আমার সামনে ভেসে উঠল, ইমেজ, ছবি ভেসে উঠল। ছবিটা কিসের? স্পিরিটাস মুন্ডি, এই নামটা বুঝতে হবে। স্পিরিটাস মুন্ডি এই শব্দটা অর্থ, এটা একটা ল্যাটিন টার্ম, তোমাদের বইয়েতে নিশ্চয়ই দেওয়া আছে। দেখো এটা একটা ল্যাটিন টার্ম যার অর্থ দেখো দেওয়া রয়েছে দ্য স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই দুনিয়ার আত্মা।
মানে এই দুনিয়ায় যত আত্মা, যত শক্তি, তার সম্মিলিত বা সম্বলিত রূপ হলো স্পিরিটাস মুন্ডি। এটা কিন্তু ইয়েটসের কল্পনা। এই স্পিরিটাস মুন্ডির যেটা আগমন ইয়েটস ভাবছেন, তার যেটা রূপ ভাবছেন, সেটা কিন্তু কোনো বাইবেল বলো কিংবা কোনো ধর্মগ্রন্থ বলো, কোনো জায়গাতেই কিন্তু তার উল্লেখ নেই। সেকেন্ড কামিং এর যেমন উল্লেখ আমরা বাইবেলে পাচ্ছি, কিন্তু কবি যে ফিগারটার কথা ভাবছেন, সেই ফিগারটার উল্লেখ কোথাও নেই। এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ভাবনা এবং ডাব্লিউ.বি. ইয়েটসের সৃষ্টি। এই স্পিরিটাস মুন্ডির আক্ষরিক অর্থ তাহলে কি দাঁড়ালো? দ্য স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড। কবি বলছেন এই যে ছবিটা আমার সামনে ভেসে উঠলো স্পিরিটাস মুন্ডির, দ্যাট ট্রাভেলস মাই সাইট, সেটা আমার দৃশ্যকে বিচলিত করলো। কেন? তার মানে একটা জিনিস বুঝতে পারছি, কবি যে ছবিটা ভাবছেন সেটা নিশ্চয়ই কোনো সুদৃশ্য ইমেজ নয়। এখন কোনো জিনিসের ছবি যদি খুব সুন্দর মায়াবী হয়, তাহলে সেই ছবির দৃশ্য কি আমাদেরকে বিচলিত করবে? করবে না। কুৎসিত, কদাকার কিংবা ভয়ঙ্কর কিছু হলে সেই ছবি দেখে আমরা বিচলিত হতে পারি। আমরা কিন্তু ভালো স্বপ্ন দেখলে বিচলিত হই না, দুঃস্বপ্ন দেখলেই বিচলিত হই। তার মানে স্পিরিটাস মুন্ডিটা কাইন্ড অফ নাইট মেয়ারের মতো, দুঃস্বপ্নের মতো। যারা কল্পনা করছিলেন কবি সেকেন্ড কামিং ঘটবে, তাহলে বুঝতে পারছি যদি কবির কল্পনাতে জেসাস ক্রাইস্টের ছবি ভেসে উঠতো, তাহলে তিনি নিশ্চয়ই বিচলিত হতেন না। তাহলে তার এই যে ট্রাভেলস মাই সাইট, এই কথাটার মধ্য দিয়ে কোথাও যেন একটা হিন্টস যে হ্যাঁ, সেকেন্ড কামিং যার ঘটতে চলেছে, দ্যাট ইজ নট অফ জেসাস ক্রাইস্ট, দ্যাট ইজ সামথিং হুইচ ইজ ভেরি অমিনাস, আ বিস্ট লাইক ফিগার, জন্তুর মতো কোনো শক্তিশালী চিত্র। Somewhere in sands of the desert, a safe with lion body and the head of a man, a gaze blank and pitiless as the sun, is moving its slow thighs. এই পুরো অংশটা এবার আস্তে আস্তে ভেঙে পড়া যায়। তাহলে কবি যে চিত্রটা দেখলেন, সেই চিত্রটার এবার বর্ণনা দিচ্ছেন। কবি বলছেন আমি দেখলাম সামহায়ার, কোথাও একটা, নির্দিষ্ট কোন জায়গা আমি জানি না, কোথাও একটা, ইন স্যান্ডস, বালুকার মাঝে সে দাঁড়িয়ে আছে। স্যান্ডস অফ ডেজার্ট, মরুভূমির বালুর মাঝে। তার মানে কবি যে ফিগারটা কল্পনা করছেন, তাকে তিনি দেখতে পাচ্ছেন মরুভূমির বালির মাঝে দাঁড়িয়ে থাকতে। এবার সেই ফিগারটা দেখতে কেমন? আ সেফ উইথ দ্য লায়ন বডি, অর্থাৎ সিংহের শরীর, অ্যান্ড দ্য হেড অফ হিউম্যান, দেখো, বা হেড অফ আ ম্যান, মানুষের মাথা। মানে ছবিটা অনেকটা এইরকম যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে শরীরটা তার সিংহের, মাথাটা তার মানুষের। এবং একটু মনে করে দেখো, এইরকম ছবির কথা তোমরা অনেক ছোটবেলায় পড়েছিলে, যেটা মিশরে ছিল, স্ফিনিক্স। ওই যে মিশরে পিরামিডের রক্ষাকর্তা বলা হয় যাকে, ফিনিক্সে, সেই ফিনিক্সের মাথাটা কিন্তু মানুষের, শরীরটা সিংহের। ঠিক আছে, মাথাটা মানুষের, শরীরটা সিংহের ছিল। ওকে, মানে এই কাইন্ড অফ এই ধরনের ছবিটাতে যেটা দেখো, দেখতে হবে। ঠিক আছে, এই যে ফিনিক্স যেটা আমরা বলছি, কবি কল্পনা করছেন এরকম, এবং তার অবস্থানটা দেখো ডেজার্ট লাইক এরিয়াতে রয়েছে এখন সে। এইবার এই চিত্রটার একটা অনেক গভীর বা অভ্যন্তরীণ একটা অর্থ রয়েছে, আমি সেটার ব্যাখ্যায় আস্তে আস্তে আসছি। তার আগে আর একটু আক্ষরিক অর্থটা বলি। বেশ, তারপর কি বলা হচ্ছে দেখো, এবং তার যে গেজ বা দৃষ্টিটা কেমন? ব্লাঙ্ক, শূন্য। ব্লাঙ্ক মানে যার মধ্যে কোনো দয়া, মায়া, মমতা কিচ্ছু নেই। সঙ্গে বলেও দিয়েছেন কবি, পিটিলেস, দয়াহীন, অ্যাজ দ্য সান, সূর্যের মতো। তাহলে সূর্যের মতো দয়াহীন কেন বলা হলো? তোমরা বলবে স্যার সূর্য তো ভালো জিনিস, সূর্য যদি না থাকতো এই পৃথিবীতে, তাহলে এত কিছু তো প্রাণের অস্তিত্ব ঠিকঠাকভাবে থাকতো না। কিন্তু একবার লক্ষ্য করো, যে প্রাণীটির কথা কবি কল্পনা করছেন, সে দাঁড়িয়ে আছে কোথায়? মরুভূমিতে। মরুভূমিতে সূর্য বড় নির্দয়, কারণ সেখানে সূর্য প্রচণ্ডভাবে উত্তাপ দেয়। তাহলে মরুভূমির উত্তপ্ত সূর্যের মতোই নির্দয় তার চোখের দৃষ্টি। তার মানে যে বৃষ্টির কথা কবি ভাবলেন,
এটুকু বুঝতে পারছি এই বীজটির শরীরে কোনো দয়া মায়া মমতা নেই। এবং এই কথাগুলি দেখো, অ্যাকচুয়ালি বীজটা কে? অ্যাকচুয়ালি বীজটা মানুষেরাই। তারা এক সময় মানুষ ছিল, কিন্তু এখন ক্ষমতার লোভে, অর্থের লোভে, প্রতিপত্তির লোভে তারা এই জন্তুরাতে পরিণত হয়েছে। যে জন্তুগুলোর চোখে দয়া নাই, মায়া নাই, মমতা নাই, তারা মরুভূমি সূর্যের মতোই কঠোর। এবং এই জন্তুরা এখন কি করছে? ইজ মুভিং, সে এখন এগিয়ে আসছে। ইটস স্লো থাইস, এর মানে হালকা হালকা থাই, অর্থাৎ এক্ষেত্রে পদক্ষেপকে বোঝানো হয়েছে। while all about it real shadows of the indignant desert birds, এবং যখন একে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। ইনডিগন্যান্ট মানে অ্যাংরি, রাগান্বিত, রাগান্বিত সব মরুভূমির পাখিরা। বেশ, এবার এখনো কয়েকটা অংশ এখানে বাকি আছে, সেটা বলি। এই যে বর্ণনাটা দেওয়া হলো, অর্থাৎ ফিনিক্সের মতো যে বডিটা বর্ণনা দেওয়া হলো, একবার ভেবে দেখো, তার মাথাটাকে বলা হলো মানুষের, শরীরটা বলা হলো পশুর। কেন? কারণ আসলে কবি বর্তমান মানুষদেরকে বোঝাতে চাইলেন। বর্তমান মানুষদের, আমাদের দেখো, মানুষের দয়া মায়া মমতা আমরা কোথায় থেকে বলি? আমরা বলি মনে থাকে। এবং মন আমরা কোনটা ধরি? হৃদয় বা হৃৎপিণ্ডটাকে আমরা মন বলে ভাবি, তাই তো? যখন মনের কথা বলি আমরা বুকের দিকটাই দেখাই। মন বললে আমরা মাথা দেখাই না, দেখবে। বুদ্ধি বললে মাথা দেখাই, মন বললে বুক দেখাই। তাহলে এই যে বডিটা কল্পনা করো, এই গোটা বডিটার মধ্যে কোথাও দেখো মন নাই। তার যেটা রয়েছে সেটা মাথা, যেটা শুধু বুদ্ধির দ্বারা বিচার করে কাজ করে, যেটাতে প্রফিট হয় সেটা করে। আর শরীরটা জন্তুর, বিস্ট, তার মানে সেটাতে কেবল শক্তি আছে, সে কেবল ধ্বংস করতে পারে। তাহলে সে জন্তুর মতো শক্তিশালী হয়ে উঠেছে এবং মাথার দিক থেকে বুদ্ধিদীপ্ত হয়েছে, শুধু হারিয়ে গেছে তার মন। যে কারণে দুনিয়ার আজ এই ধ্বংসাত্মক অবস্থা। তাই কবি বলছেন যে দুনিয়ায় আমি দেখতে পাচ্ছি এইরকমই আর একটা চিত্রময় একটা জন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, স্লো থাই। এবং এই যে স্লো থাই, এটা একটা বিবলিক্যাল অ্যালিউশন, বাইবেলের অ্যালিউশন। বাইবেলের অ্যালিউশন বলতে, বাইবেলের স্যাটানের যে চলন বা শয়তানের যে চলন, তাকে বলা হয় ধীর গতির চলন। এবং সবসময় একটা কথা কথিতই আছে, শয়তানের চলন ধীর গতির হয়, বা শয়তানের চাল ধীর গতির হয়। শয়তান বড় পদক্ষেপে পদক্ষেপে চাল ফেলে। যদি মহাভারতের দিকে লক্ষ্য করো, শয়তানের সব থেকে বড় যিনি ছিলেন, অর্থাৎ শকুনি, তার সব কাজ দেখবে ধীর স্থির ছিল। শকুনির চাল মারাত্মক চাল ছিল, সে পাশার চাল হোক কিংবা জীবনের চাল, সব কিছু শকুনি খুব ধীর স্থির ভাবে দিত। এবং শয়তানের চাল বড় ধীর স্থির হয়। তাহলে এ যে এগিয়ে আসছে, সেও ধীরে ধীরে এগিয়ে আসছে, সেও যেন শয়তান আস্তে আস্তে এগিয়ে আসছে গ্রাস করতে এই দুনিয়াকে। তাহলে এই যে ফিগারটা কবি কল্পনা করলেন, এটা কি ধরনের ফিগার বলতে পারি? অ্যান্টি ক্রাইস্ট ফিগার। তাহলে এক প্রকার আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি, কবি কোনো ক্রাইস্ট লাইক ফিগারকে কল্পনা করতে পারছেন না দুনিয়ার এহেন অবস্থাতে। দুনিয়াতে নতুন করে শান্তির ফিরে আসবে, বা কি ফিরে আসবে আমরা জানি না, তবে দুনিয়া ধ্বংস হবে, এবং সেটা ধ্বংস হবে এই অ্যান্টি ক্রাইস্ট লাইক বডির দ্বারাই। এবার তারপর কবি কি বলছেন, যে এই অ্যান্টি ক্রাইস্ট লাইক বডি যেটা আস্তে আস্তে এগিয়ে আসছে, তাকে কেন্দ্র করে আরও কারা এগিয়ে আসছে? অ্যাংরি বার্ডস, ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিরা। মেইনলি এখানে ভালচার বা শকুনিকে বোঝানো হয়েছে। খেয়াল রাখবে, কোশ্চেনে দেয় যে এখানে সাধারণত ডেজার্ট বার্ডস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ভালচার বা শকুন। সবই দেখো ধ্বংস। শকুন সেও কিন্তু ডিস্ট্রাকটিভ একটা বার্ড, এবং শকুনের সঙ্গে সরাসরি সম্পর্ক কিসের? মৃত্যুর বা মৃতদেহের। তার মানে এই শকুনরাও খুব ভালো করে জানে যে এই বিস্ট লাইক ফিগারের চারপাশে ঘুরলে আমাদের খাবারের অভাব হবে না, কারণ এ তো ধ্বংস করতে এসেছে। ঠিক এই দুনিয়ায় বিশ্বযুদ্ধের সময়টা এটাই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখনো তাই। দেখবে এরকম একটা বিস্ট লাইক ফিগার দাঁড়িয়ে থাকে এবং তার চারপাশে সব চামচারা ঘুরে বেড়ায়। ওই চামচারা তার শকুন, আর সেই বিস্ট লাইক ফিগারটা হয়তো বা কোনো নেতা, কোনো কাঁথা। সেই বিশ্বযুদ্ধের সময় হিটলার ছিলেন সেই বেস্ট লাইক ফিগার, এবং তাকে কেন্দ্র করে তাকে সমর্থন করা ব্যক্তিবর্গ ছিল সেই ভালচারের দল।
যারা জানতো যদি এই বিস্টকে কেন্দ্র করে আমরা ঘুরতে পারি তাহলে আমাদেরও ক্ষমতার অভাব হবে না। এগুলো কিন্তু সব এক একটা করে ইমেজ। আসলে কবি শক্তিগুলোকে মানে যারা তৎকালীন শক্তি তাদেরকে যেন কোথাও একটু মক করছেন। বেশ, তারপর কি বলছে দেখো, দ্য ডার্কনেস ড্রপস এগেইন। কবি বলছেন অন্ধকার আবার পতিত হবে। আবার শব্দটা দিকে লক্ষ্য করো, ড্রপস এমনভাবে প্রেজেন্ট করা হলো অন্ধকারকে যেন এটা কোনো একটা অবজেক্ট, বস্তু। বস্তু সাধারণত ড্রপ হয়, কিন্তু কবি বলছেন অন্ধকার পুনরায় নেমে আসবে। বাট নাও, কিন্তু এখন আই নো দ্যাট 20 centuries of stony sleep are vexed to nightmare by a rocking cradle. কবি বলছেন আমার দৃঢ় বিশ্বাস অন্ধকার আবারও নেমে আসবে, কিন্তু এখন আমি জানি, তখন জানতাম না, এখন জানি নেমে আসবে। এবং আমি এটাও বিশ্বাস করি দ্যাট 20 centuries of stony sleep, 20 শতকের সেই পাথুরে ঘুম, 20 শতক মানে 2000 বছর, অর্থাৎ জেসাস ক্রাইস্টের সময়কাল, যে সময় স্পিরিচুয়ালিটির আবির্ভাব ঘটেছিল, আধ্যাত্মিকতার আবির্ভাব ঘটেছিল, যখন মানুষের মনে এই হানাহানি, ধ্বংস, এই সমস্ত কিছুর ভাব ছিল না, সেইটাকে কবি এখানে স্টনি স্লিপের সঙ্গে তুলনা করছেন। অথবা এটাও হতে পারে জেসাস ক্রাইস্ট আসার আগের 2000 বছর, এটা আমরা স্পেসিফিকলি বলতে পারবো না। যে সময় মানুষের সভ্যতা ঘুমিয়েছিল, মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব ঘুমিয়েছিল, এবং সেই ঘুম বিচলিত হয়েছিল কিসের দ্বারা? বাই আ রকিং ক্রাডল। ক্রাডল মানে হচ্ছে দোলনা, একটা দোদুল্যমান দোলনার দ্বারা সেই ঘুমটা বিচলিত হয়েছিল। এবার এই দোলনাটা কার দোলনার কথা বলা হচ্ছে? দিস ইজ দ্য ক্রাডল অফ জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের দোলনা। অর্থাৎ কবি মেইনলি যেটা বলতে চাইছেন, 2000 বছর ধরে এই দুনিয়া জুড়ে অরাজকতা মাথা চাড়া দিয়ে উঠেছিল, দুনিয়া পাপে পরিপূর্ণ হয়েছিল, এবং সেই পাপের যে ঘোড়া সেটাকে ধ্বংস করতে আবির্ভাব হয়েছিল এক দোলনার মধ্যে দোদুল্যমান শিশু। সেটা ছিল জেসাস ক্রাইস্টের ফার্স্ট কামিং, প্রথম আগমন। তাহলে জেসাস ক্রাইস্টের প্রথম আগমনের দ্বারা বিগত 2000 বছরের সেই স্টনি স্লিপ তিনি ধ্বংস করেছিলেন। এবং এই প্রসঙ্গে ওই যে মানে অর্থাৎ কবির বিশ্বাস কি, যে সেদিনও জেসাস ক্রাইস্ট এসেছিলেন, আজকেও হয়তো আসবেন। তিনি বিশ্বাস করতে পারবেন কি করতে পারবেন না সেটা আমরা জানি না, ঠিক আছে, কিন্তু তিনি এটা আশা করছেন। এই একই শ্লোক তোমরা গীতায় পাবে। দেখো, ধর্ম আলাদা আলাদাভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু ধর্মের কথা কিন্তু এক রয়ে গেছে। দেখো, শুনে দেখো, আমি বলছি ওটা। সেই গীতাতে দেখো একটা শ্লোক ছিল খুব পপুলার, এবং সবাই আমরা জানি মোটামুটি যে শ্লোকটা, যে কথাটা এখানে না বললেই না, মানে যেটা সকল মানুষের বিশ্বাস এবং কবির বোধহয় সেই বিশ্বাস। এইটা ছিল দেখো। যেটার অর্থ কী ছিল? যে যুগে যুগে যখনই অধর্মের আগমন ঘটবে, তখনই এই পৃথিবীকে বাঁচাতে, মানুষকে রক্ষা করতে আমার আগমন ঘটবে। শ্রীকৃষ্ণ পার্থ অর্থাৎ অর্জুনকে বলছেন। ঠিক একই কথা যে জেসাস ক্রাইস্টও তাই বলছেন। খ্রিস্টানরা তো সেটাই বিলিভ করে। কি বিলিভ করছে তারা? যে যখনই এই দুনিয়ায় পাপের ঘোড়া পরিপূর্ণ হবে, তখনই আমার অর্থাৎ জেসাস ক্রাইস্টের আগমন ঘটবে, অর্থাৎ ঈশ্বর রক্ষা করতে আসবেন। কিন্তু কিন্তু ডাব্লিউবি ইয়েটস বলছেন না, এবার বোধহয় সেটা হলো না। এবারও দোলনা দুলবে, এবারও সেই দুঃস্বপ্ন ভগ্ন হবে। ভেক্সড মানে ভগ্ন হওয়া বলতে পারো, বা ডিস্টার্ব বা বিচলিত হওয়া। কিন্তু এবারের সেই দোলনাটা আর জেসাস ক্রাইস্টের থাকবে না।
কবি আশঙ্কা করছেন এবারের দোলনাটা হবে কার? অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এক ভয়ঙ্কর জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে সেই ভয়ঙ্কর জন্তুর আগমনের ঘণ্টার ধ্বনি বা সময় এসে গেছে। স্লাউচেস, সে ধীরে ধীরে এগিয়ে আসছে টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে, টু বি ব্রন, নতুন করে জন্ম নেবার জন্য। তাহলে একবার সেই বেথলেহেম যেখানে জন্মগ্রহণ করেছিল জেসাস ক্রাইস্ট, আবারও একবার সেই বেথলেহেমই হবে রেভলিউশনের প্রাণকেন্দ্র। কিন্তু এবার আর জেসাস ক্রাইস্ট আসতে পারবে না, এবারে আসবে কোনো রাফ বিস্ট। এবারে জেসাস ক্রাইস্ট যেমন এসে ধর্মের মাধ্যমে, শান্তির মাধ্যমে দুনিয়ার পুনরুদ্ধার করেছিলেন, এবারও দুনিয়ার পুনরুদ্ধার হবে, তবে সৃষ্টি নয়, ধ্বংসের মাধ্যমে। এবার দুনিয়া ধ্বংস হবে এবং ধ্বংসের মধ্য দিয়ে তারপরে হয়তো নতুন করে সৃষ্টি হবে, নতুন করে শান্তি ফিরে আসবে, কিন্তু প্রথমার্ধে হবে ধ্বংস। এবারের দোলনা দুলবে এবং সেই দোলনাটা আর জেসাস ক্রাইস্টের আগমনের জন্য দুলবে না, এবারের দোলনাটা দুলবে রাফ বিস্টের আগমনের জন্য, যে রাফ বিস্ট এক নিমেষে সব কিছুকে ধ্বংস করে দেবে এবং বেথলেহেমে তার নতুন করে জন্ম হবে। যদিও বা কবিতার শেষে গিয়ে একটা জ্যোতিচিহ্নের দিকে নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। কবি লাস্ট লাইনটা কি বললেন? স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। তার মানে কবির মধ্যেও কিন্তু সংশয় আছে। তার মানে কবি সেকেন্ড কামিংটা কার হবে তিনি নিশ্চিত নন, এটা ছেড়ে দিয়ে গেলেন আমাদের হাতে। তিনি প্রশ্ন রেখে গেলেন যে হয়তো বা রাফ বিস্ট আসবে, আবার তিনি বললেন যে রাফ বিস্টই আসবে। তো তিনি নিজেও জানেন না জেসাস ক্রাইস্ট আসবে নাকি রাফ বিস্ট আসবে। নাও ইট ইজ ইন আওয়ার হ্যান্ড, এটা আমাদের হাতে, যারা আমরা রিডার কবিতাটা পড়ছি তারা বিচার করব দুনিয়ার পরিপ্রেক্ষিতে আগমনটা কার ঘটবে, whether it is of Jesus Christ or it is of the রাফ বিস্ট। সো টোটাল কবিতাটার যে নাম সেকেন্ড কামিং, সেটা কেন সেকেন্ড কামিং তার বিচার করার দায়িত্ব যেন কবি আমাদের উপর ছেড়ে দিয়ে গেলেন, যে বিচার করো তোমরা যে সেকেন্ড কামিংটা কার হবে, জেসাস ক্রাইস্ট না রাফ বিস্ট। এবং এখানেই তিনি কবিতাটা শেষ করলেন। এবার আমি এই কবিতাটার স্ট্রাকচারটা নিয়ে আমি কতগুলো কথা বলেছিলাম, যে প্রথমে 8টা লাইন, তারপরে 14টা লাইন, অবিন্যস্ত একটা রূপ। এবং পুরো কবিতাটা ভালো করে নোট করে রাখবে বা শুনে রাখবে, কিসে লেখা? ফ্রি ভার্সে লেখা, যেখানে তোমরা কোনো রিদিমিং স্কিম পাবে না, অর্থাৎ কোনো মিল পাবে না, হ্যাঁ, কোনো মিটার পাবে না। মিটার বলতে ওই যে আয়াম্বিক, পেন্টামিটার, টেট্রামিটার করে যে মিটারগুলো হয়, তেমন কোনো মিটার পাবে না, তেমন কোনো রাইম স্কিম পাবে না, অর্থাৎ অন্তের শব্দগুলোর মধ্যে কোনো মিল নাই। ঠিক আছে, যেটা ফ্রি ভার্সে লেখা। এইবার যেটা বলছিলাম যে কেন প্রথমে 8টা লাইন তারপরে 14টা লাইন। দেখো, প্রথম 8টা লাইন দেখলে আমাদের মনে হতে পারে কবি যেন কোথাও এগুচ্ছিলেন বেশ শৃঙ্খলাবদ্ধভাবে, 8টা পরেরটাতে 6টা দিয়ে একটা সনেটের রূপ দিতে এগুচ্ছিলেন। কিন্তু ফার্স্ট 8টা লাইন লেখার পরেই কবির যে ভাবনা ছিল এটাকে মানে সনেটের রূপ দেয়া, সেটা কোথায় বিঘ্নিত হলো, সেটা ব্রেকডাউন হলো। এবং ব্রেকডাউন করে তিনি যেন পরের লাইনগুলো, পরের স্ট্যান্ডাতে পুরো 14টা লাইনে ঢুকিয়ে দিলেন। এই যে অনিয়মিত একটা স্ট্রাকচার, এটাও একটা লক্ষণ। সেন্টার ক্যান নট হোল্ড, যে লাইনটা দেওয়া ছিল দেখো আমাদের, ওই যে এই যে লাইনটা আমাদের দেওয়া ছিল, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। তার মানেও কবি এটাই বোঝাতে চাইলেন তার গোটা লেখার মাধ্যমে, তিনি যেটাকে ধরে রাখতে চাইছিলেন তার কলম সেটাকে ধরে রাখতে পারলো না। অর্থাৎ দুনিয়ার অরাজকতা, বিশৃঙ্খলতা তার ছন্দটাকেও যেন বিঘ্নিত করলো। অর্থাৎ এই গোটা কবিতাটাই একটা নিদর্শন যে গোটা দুনিয়াটা এখন আর ছন্দে নাই। গোটা কবিতায় কোথাও ছন্দ নাই। দেখো, গোটা কবিতা নির্দিষ্ট কোনো প্যাটার্ন মানেনি, যেটাই গোটা দুনিয়ার বর্তমান অবস্থা। এই জন্যই তিনি ডাব্লিউ.বি. ইয়েটস শুধু শব্দের দ্বারা প্রকাশ করেন না, প্যাটার্নটার দ্বারাও সেটা প্রকাশ করলেন। পুরো কবিতার প্যাটার্নটা সম্পূর্ণ দুনিয়া থেকে আলাদা হয়ে গেল। তিনি বুঝিয়ে দিলেন এটাই যেন দুনিয়ার পরিস্থিতি, সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না, যা সৃষ্টি করতে চাইছি তা আমি পাচ্ছি না, সেটা অটোমেটিক্যালি ভেঙে পড়ছে। আমার ভাবনা ছিল সনেট সৃষ্টি করা, আমি সেভাবে এগিয়েছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আর পারলাম না, সেটা বিঘ্নিত হলো। এই জন্যই বলেছিলাম ডাব্লিউ.বি. ইয়েটস
নোবেল তার এমনি এমনি পাননি, আর এমনি তো সর্বকালের অন্যতম একজন সেরা কবি তিনি হয়ে উঠতে পারেননি এমনি এমনিভাবে। কবিতা যতটা না তার আক্ষরিক অর্থ রাখে, কবিতা তার অভ্যন্তরীণ এবং গঠন সমেত অনেক কিছু বিষয়ে নজর রাখলে কবিতা বোঝা যায় আসলে কি কবিতা কি জিনিস। না হলে কবিতা সারা জীবন বোধগম্য থাকবে না, অবোধগম্যই রয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড কামিং এবং তার ব্যাখ্যা। শেষ 8টা লাইন ছোট ছোট করে যেটুকু বলার দরকার সেগুলো আমি বলেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর এই গোটা কবিতায় কিছু ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করতে হবে আমাদের। ওকে, কী কী ফিগার অফ স্পিচ আমরা পেয়েছি না পেয়েছি সেগুলো সবটার আলোচনা আমি করব। বেশ, আমি তো পড়াতে পড়াতে সেগুলো সব বলিনি, যে কারণে আমাকে এবার বলতে হবে। দাঁড়াও 1 মিনিট, কয়েকটা লাইন ধরে ধরে আমি বলবো। অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে, মোটামুটি গোটা 10 আলোচনা তো রয়েছে আমার কাছে। প্রথম যেটা পাবে তোমরা সেটা হচ্ছে মেটাফোর। আমি একবার চট করে বলে দিই মেটাফোর জিনিসটা কি, যদিও আমাদের ফিগার অফ স্পিচে আলাদা করে ক্লাস করানো আছে, ঠিক আছে। ফিগার অফ স্পিচে ক্লাস আগে করেছিলাম এবং তার রেকর্ডেড ভিডিও আছে, প্লে লিস্টে দেওয়া আছে। যারা আগে ছিলে না তারা অবশ্যই দেখবে, এবং যারা আগে ছিলে তারাও পুড়িয়ে মেরে দিয়েছে আমি জানি, সুতরাং তারাও আবার একবার দেখবে। এটা হলো বিষয়। মেটাফোর মানে তুলনা, অর্থাৎ সরাসরি তুলনা যেখানে হয়, লাইক, অ্যাজ, এই সমস্ত শব্দ দিয়ে যেখানে কোনো তুলনা হয় না তাকে আমরা মেটাফোর বলছি। সোজা ভাষায় বললে চাঁদ পানা মুখ যদি আমি বলি, হ্যাঁ, তার মানে কি সরাসরি চাঁদ এবং মুখকে একত্রিত করে দেওয়া হলো। এখানে চাঁদ এবং মুখ আলাদা বিষয়বস্তু হিসেবে দেখানো হচ্ছে না, যেটাই চাঁদ সেটাই মুখ, অথবা যেটাই মুখ সেটাই চাঁদ, এদের মধ্যে কোনো তফাৎ নাই। এই যে তুলনা, এটা হচ্ছে মেটাফোর। তাহলে এই কবিতায় মেটাফোর কোথায় কোথায় দেখতে পাচ্ছি? ওই যে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়া, ওই লাইনটা পাশে লিখে রাখো মেটাফোর। টার্নিং অ্যান্ড টার্নিং ওয়াইডেনিং জায়া, দেখো এখানে 10টা আমি ফিগার অফ স্পিচ দিয়েছি, বাট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসে সেইগুলোই আমি আলোচনা করছি, তার বেশি আমি আলোচনায় যাচ্ছি না। ওই টার্নিং অ্যান্ড টার্নিং ওয়াইডেনিং জায়ার এটা লিখে রাখো, এটা মেটাফোর। ওই যে ওয়াইডেনিং জায়ার বলা হলো, জায়ারের সঙ্গে তুলনা করে দেওয়া হলো এটাকে। বেশ, এরপরে আসছি, দেখো আমরা এরপরে পাবো হচ্ছে সিম্বলিজম। এই কবিতার ক্ষেত্রে সিম্বলিজম ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেকগুলো সিম্বলিজম আছে, তার মধ্যে একটা লিখে রাখো, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ওই যে ফ্যালকন আর ফ্যালকনার এই দুজন সিম্বলিজম, ঠিক আছে। এটা সিম্বলিজম উদাহরণ। SYMBOLISM সিম্বলিজম। বেশ, যেগুলো বেশি দায় আর কি, সেই হিসাবে আমি বলছি। ওকে, সিম্বলিজম। আর তারপরে আমরা যাচ্ছি আর একটা লিখে রাখো, ওই যে দ্য রাফ বিস্ট, এটাও লিখে রাখো। ওকে, রাফ বিস্ট এটাও একটা সিম্বল, সিম্বল অফ ডিস্ট্রাকটিভ পাওয়ার, ধ্বংসাত্মক শক্তির সিম্বল এটা, ঠিক আছে। রাফ বিস্ট। আচ্ছা, এরপর ইমেজেরি, এটা একটা অন্যতম প্রধান। ইমেজেরি মানে দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে। ইমেজেরি মানে ইমেজ, অর্থাৎ যে লাইনটা পড়লে তুমি ছবিটা কল্পনা করতে পারবে। এবার মনে করে দেখো, ওই যে আমরা স্পিরিটাস মুন্ডির ফিগারটা বলেছিলাম, সেটা তো বর্ণনা দেওয়া হচ্ছিল যখন আমি ছবিটা কল্পনা করতে পারছিলাম। হিউম্যান হেড, বিস্ট লাইক বডি, অ্যানিম্যাল লাইক বডি, যদি আমি বলি তোমার চোখের সামনে ছবি ভেসে উঠবে অটোমেটিক। তাহলে যে সমস্ত লাইনগুলো পড়লে কোনো কিছু ছবি ক্রিয়েট হয় আমাদের মননে, সেইগুলোই আমরা ইমেজেরি বলবো। তাহলে ইমেজেরিতে উদাহরণটা কোনটা লিখবে? ওই যে আ সেফ উইথ লায়ন বডি দিয়ে যে লাইনটা আছে, হ্যাঁ, পিটিলেস অ্যাজ দ্য সান পর্যন্ত যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে কি ইমেজেরি। IMAGERY ইমেজেরি। বাদ কোনটা দেবো? যে 10টা আমি নিয়েছি সেই 10টাই প্রধান হয়েছে। এরপর আমরা পাবো একটা অন্যতম ফিগার অফ স্পিচ যাকে বলা হয় অ্যালিটারেশন। তোমাদের পরীক্ষা হয়তো অতটা দেয় না, তবু জেনে রাখো। অ্যালিটারেশন শব্দটা উচ্চারণ করলে তার ব্যাখ্যা আছে, ঠিক আছে। অ্যালিটারেশন, দেখো তো উচ্চারণ করতে জিভটা গড়াবে, তার মানে যেখানে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়, একই কনসোনেন্ট সাউন্ড বারবার যখন উচ্চারণ হবে, সেটা একই লাইনে হোক কিংবা পরপর দুটো লাইনে হোক, ঠিক আছে। এখানে অ্যালিটারেশনের উদাহরণ কোথাও দেখো, এই যে প্রথম লাইনটাই পেয়েছিলে, টার্নিং অ্যান্ড টার্নিং, ওই যে টি টি সাউন্ডটা দেখো, বা ট সাউন্ডটার যেটা রিপিট হচ্ছিল,
টার্নিং অ্যান্ড টার্নিং, ওয়াইডনিং যা, এবং টি হচ্ছে কনসোনেন্ট। মাথায় রাখবে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডকে বলা হয় অ্যালিটারেশন, হ্যাঁ, আর রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডকে বলা হয় অ্যাসোনেন্স, সেটা আলাদা। তাহলে অ্যালিটারেশন ওটা লিখে রাখো, টার্নিং অ্যান্ড টার্নিং, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা পাবো রিপিটেশন। রিপিটেশন মানে পুনরাবৃত্তি, একই জিনিস যদি দ্বিতীয়বার আবার বলা হয়। দেখো সেকেন্ড স্ট্যান্ডার প্রথম দুটো লাইন, সিওরলি সাম রিভিলেশন ইজ এট হ্যান্ড, আবার বলা হচ্ছে দেখো সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড। সেম জিনিস 19 আর 20, সিওরলি শব্দ দুটো দেখো রিপিট হয়ে গেছে ওখানে, তাই না? আবার দেখো ওখানে বলছে সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড, ওটাও দেখো রিপিট। তাহলে ওই দুটো লাইন রিপিট হয়েছে, তার মানে রিপিটেশন। রিপিটেশন বানান লিখে রাখো, REPETITION। আচ্ছা, অ্যালিটারেশন বানানটা যদি না পড়ো আরও বলে দিচ্ছি, ALLITERATION, ALLITERATION, অ্যালিটারেশন। বেশ, তাহলে রিপিটেশনটা গেল। আর আমরা কোনটা নেবো দেখি। আচ্ছা, এটা সম্বন্ধে আমরা আগেও পড়েছিলাম, আমরা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়েছিলাম, সেখানে একটা শব্দের পরিচয় আমি দিয়েছিলাম যাকে বলা হাইপারবোল। ফিগার অফ স্পিচে পরিচয় দিয়েছিলাম হাইপারবোল, যার আর এক নাম এক্সাজারেশন, মানে বাড়িয়ে বলা। তাহলে এখানে কোথায় হাইপারবোল করা হয়েছে? এখানে তোমার ওই যে দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজ অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ড, ওই যে লাইনটা, দেখো রক্তের ঢেউ তো চারিদিকে ছড়িয়ে পড়তে পারে না, এটা বাড়িয়ে বলা। তার মানে যুদ্ধের ভয়াবহতাটাকে এখানে বোঝানো হয়েছে। এমনটা নয় যে চারিদিকে মানুষ খুন হচ্ছে মানে যে রক্ত রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে, এটা সম্ভব নয়, বা এতটাও ভয়াবহ কোনোদিন হতে পারে না, তাহলে মানুষ বাঁচতে পারবে না। রক্তের যদি ঢেউ আসতে হয় তাহলে মানুষ বাঁচতে হবে না। তাহলে এটা বাড়িয়ে বলা হচ্ছে, কেন বাড়িয়ে বলা হচ্ছে? যুদ্ধের ভয়াবহতাটাকে বোঝানোর জন্য। তাহলে এটা হলো হাইপার বলে, HYPERBOLE, HYPER, হাইপার, BOLE, হাইপার বোল। বেশ, আর কি নেবো আমরা? আর নেবো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, যেটা সিমিলি। দেখো মেটাফোর এবং সিমিলি এই দুটোর মধ্যে কনফিউশন হয়। মেটাফোর মানেও তুলনা, সিমিলি মানেও তুলনা। বেসিক তফাৎ যেটা, সিমিলিতে অ্যাজ অথবা লাইক শব্দ দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, অ্যাজ অথবা লাইক, LIKE, লাইক, ঠিক আছে। তাহলে এখানে তো একটা লাইন রয়েছে, ওই যে আ গেজ ব্লাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, দেখো ওখানে রয়েছে, দেখো আ গেজ ব্লাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, ওটা তলায় দাগ দাও, ওটা সিমিলির উদাহরণ। বেশ, আর একটা, কোনটা? আ গেজ ব্লাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। আর একটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যালিউশন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ এই কবিতার জন্য, আরে নামটাই বা টাইটেলটাই অ্যালিউশন, দ্য সেকেন্ড কামিং। অ্যালিউশন শব্দ হচ্ছে যে কোনো জায়গা থেকে নেওয়া বা ধার নেওয়া, সোজা কথায়, ঠিক আছে। দ্য সেকেন্ড কামিং নামটাই বাইবেল থেকে নেওয়া, ওই জন্যই বলছিলাম বিবলিক্যাল অ্যালিউশন, বাইবেল থেকে নেওয়া। তাহলে টাইটেলটাই হচ্ছে গিয়ে একটা বিবলিক্যাল অ্যালিউশন। আরও কয়েকটা পাবে, যেসব জায়গাগুলো আমি বলছিলাম বিবলিক্যাল অ্যালিউশন, ওই যেমন স্টনি স্লিভ, হ্যাঁ, থিংস ফল অ্যাপার্ট, এগুলো সব বিবলিক্যাল অ্যালিউশন। ওই যে মুভিং কি স্লোলি থাই বলে যে লাইনটা ছিল না, ওই যে এই যে লাইনটা আমাদের ছিল এইখানে, কোথায় গেল, ইজ মুভিং ইটস স্লো থাই বলে যেটা ছিল, এটা হচ্ছে বিবলিক্যাল অ্যালিউশন। মোট কথা অ্যালিউশন মানে যে লাইনগুলো কোনো একটা নির্দিষ্ট সোর্স থেকে ধার নেওয়া হচ্ছে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো অ্যালিউশন। এবং এই কবিতা যেটা সব থেকে বড় অ্যালিউশন, সেটা টাইটেলটাই, দ্য সেকেন্ড কামিং শব্দটাই, ঠিক আছে। বেশ, মোটামুটিভাবে এই কটা বোধ হয় 7টা বা 8টা মতো এখানে আমরা বলে রাখলাম, যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ, এর বাইরে থাকবে না। যদি ফিগার অফ স্পিচ দেয় এর মধ্যেই একটা পড়বে, এর বাইরে আর থাকবে না, কারণ অত ডেপথে আমাদের যাবে না। কারণ সেকেন্ড কামিং অত্যন্ত ডেপথে যাওয়ার মতোই একটা কবিতা, কিন্তু তোমাদের লেভেলে
এতটাই ঠিক আছে।